নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এই অধ্যায় একটি ভাস্ট সিলেবাস, বড় টাইটেল। প্রায় 30 ধরনের প্রশ্ন এখানে আমাদের শিখতে হবে। এর মধ্যে অলরেডি আমরা 23 টাইপ কমপ্লিট করেছি। গত ক্লাসে পার্ট 23 জোড় ও বিজোড় সংখ্যা নির্ণয় করা শিখিয়েছিলাম। আজকে আমরা কথা বলবো পার্ট 24। কোন একটি সংখ্যার সাথে সর্বনিম্ন কত গুণ বা ভাগ করলে একটি সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করতে হবে। পূর্ণবর্গ এর ইংলিশটা কে বলতে পারবে? এর ইংলিশটা বলো এবং কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার উদাহরণ আমাকে কে বলতে পারবে? ইংলিশ হলো পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার। বাংলা হলো পূর্ণবর্গ। তো কয়েকটি উদাহরণ হলো, এক হলো একটি পারফেক্ট স্কোয়ার, কারণ এককে স্কোয়ার করলে 1 হয়। চার একটি পূর্ণবর্গ সংখ্যা, 2 দুগুণী 4। 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, 3 তিরিকে 9। এরপর আশা করি তোমরা বুঝতে পারছো পূর্ণবর্গ মানে একই সংখ্যা, এই যে সারি সারি 16, 3 তিরিকে 9, 2 দুগুণী 4, এক একে এক। হ্যাঁ, পূর্ণবর্গ হতে হলে ওই সংখ্যার একটি জোড়া থাকতে হবে। এখন যদি কেউ আমাকে বলে 20 একটি পূর্ণবর্গ, কখনো এটি পূর্ণবর্গ নয়, কারণ এটাকে যদি আমরা লসাগু করি, 10 দুগুণী 20, 5 দুগুণী 10। এই যে দুইয়ের একটা জোড়া আছে কিন্তু পাঁচের জোড়া নেই। পূর্ণবর্গ হতে হলে অবশ্যই জোড়া থাকতে হবে। যেমন 25কে একটি পূর্ণবর্গ, অবশ্যই 25 পূর্ণবর্গ, কারণ 5 5 25। 5 দুইবার গুণ করলে 25 হয়। সামারি, পূর্ণবর্গ কি না এটি যাচাই করতে হলে পরীক্ষার হলে বসে ওই সংখ্যাটিকে লসাগু করতে হবে। তারপর আমি শুরুতেই সলভ করে দিচ্ছি কোশ্চেন নাম্বার 249, যেটি লাস্ট 2023 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি প্রশ্ন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে পূর্ণবর্গ হতে হলে প্রতিটা সংখ্যার একটি জোড়া থাকতে হবে। 249। তাহলে তোমরা কিভাবে যাচাই করবে? তোমরা লসাগু করে দেখবে। 5 25 125, 5 5 25। দেখো, এক জোড়া পেয়েছি 5-এ, আর একটা 5-এর কিন্তু কোনো জোড়া নেই। যদি প্রশ্নকর্তা জানতে চায় আর কত গুণ করলে পূর্ণবর্গ হবে, তাহলে বাইরে থেকে আর 5 গুণ করলে এটার একটা জোড়া হবে, অর্থাৎ পূর্ণবর্গ হবে। কাজে 5 একটা জোড়াবিহীন সংখ্যা। পূর্ণবর্গ পাওয়ার জন্য আরেকটি 5 দরকার। সঠিক উত্তর 5 গুণ করতে হবে। একই প্রশ্ন যদি জানতে চাওয়া হতো আর কত ভাগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে যার জোড়া নেই সেই আরেকটি 5 নিয়ে এসে ভাগ করে দিলে এটা ভ্যানিশ হয়ে যেত। কাজে গুণ বললেও যে উত্তর হবে, ভাগ বললেও সেম উত্তর হবে। খুব সংক্ষেপে, যার জোড়া নেই সেই সংখ্যাটা এখানে অ্যাডজাস্ট করতে হবে। 5-এর একটা জোড়াবিহীন, 5কে হয় বাইরে থেকে এনে গুণ করতে হবে, অথবা 5কে 5 দিয়ে ভাগ করে অ্যাডজাস্ট করতে হবে। আমি আরো দেখে দেখাচ্ছি তোমার। কোশ্চেন নাম্বার 250, 18তম শিক্ষক নিবন্ধন, 2024 সাল। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ তো সবাই? মোবাইলটাকে ল্যান্ডস্কেপ করে ধরবে। 6300 এটি কি পূর্ণবর্গ? আমরা এটা লসাগু করলে বুঝতে পারবো কার জোড়া আছে আর কার নাই। যেহেতু এটি একটি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। আবার ইচ্ছা করলে লসাগুর ক্ষেত্রে কোনো বার নেই, 3 দিয়েও ভাগ করতে পারো সরাসরি, লাইক দিস। দেখো, 3 দুগুণী 6, 3 একে 3, শূন্য দুটো নামিয়ে নিচ্ছি। আবারও 3 দিয়ে 3 7 21, দুইটা শূন্য নামিয়ে নিলাম। এবার আর 2 দিয়ে যাচ্ছে, দেখো। 700-র অর্ধেক 350। 350-এর অর্ধেক হলো 35-এর। 2 1 কে 2, 7 দুগুণী 14, 5 দুগুণী 10। আবার 5 দিয়ে যাই। 3 5 15, 5 5 25, 5 7 35। এবার একটু খেয়াল করো, 3-এর একটা জোড়া আছে, 2-এর জোড়া আছে, 5-এর জোড়া আছে, জোড়া নেই কার? অনেক। সেভেনের। তাহলে কত গুণ করে আনলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? আর একটা 7 বাইরে থেকে এনে গুণ করলে পূর্ণবর্গ হবে। কাজে সঠিক উত্তর 7। আবার যদি এই প্রশ্নে বলা হতো এর সাথে কত ভাগ করলে পূর্ণবর্গ হবে, তখনও বলতে হবে 7 ভাগ করলে পূর্ণবর্গ। তার মানে ভাগ করে 7টাকে ভ্যানিশ করে ফেলতে হবে। ভ্যানিশ করলে আর কোনো ডিস্টার্ব হবে না, মূল অঙ্ক মিলে যাবে।
হ্যাঁ, 7 এখান থেকে কমে যেত, 7 দিয়ে ভাগ করলে 900 থাকতো, 900, যা একটি পারফেক্ট স্কোয়ার। তাহলে কি এই টাইপকে আর শেখাতে হবে, নাকি সবাই বুঝতে পারছো যে লসাগু করার পরে জোড়া বাঁধতে হবে? দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। তবে আমি আরেকটু ভিন্ন টাইপের কোশ্চেন একটা দেখাই, যেখানে কিছুটা প্রবলেম ফেস করতে পারো, যদি অঙ্ক লাইক 255। 294 এর সাথে সর্বনিম্ন কত গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 2 1 কে 2, 7 2 8, হাতে থাকে 1, 7 2 14, 7 আর 4 11, আর 1 12, 3 দিয়ে ভাগ করা যাবে, 3 এ 4 12, হাতে থেকে 2 27, 3 নং 27, 7 7 49। এবার কিন্তু 7-এর জোড়া পেয়েছি, খেয়াল করো। আর জোড়া নেই কার? 2-এরও নেই, 3-এরও নেই। কাজে যাদের জোড়া নেই, দুইটা একসাথে গুণ করে নিলেও হবে। জোড়াবিহীন সংখ্যা আছে 3 2 6, কাজে বাইরে থেকে আর 6 গুণ করে আনলে পূর্ণবর্গ হবে। এটি যেমন একটি কনসেপ্ট, আরেকটি কনসেপ্ট হলো 2-এর জোড়া নেই মানে বাইরে থেকে আরেকটা 2 আনতে হবে, 3-এর জোড়া নেই মানে বাইরে থেকে আরেকটা 3 আনতে হবে, অর্থাৎ মোট আনতে হবে 3 2 6। 2 আর 3 গুণ করে 3 2 6। আচ্ছা, জোড়াবিহীন সংখ্যাগুলো গুণে নিতে পারো আলাদা করে, গুণ করে, অথবা সেপারেট করে নেওয়ার সুযোগ রয়েছে। বলো, এই টাইপ কার শেখাবো নাকি দিস ইজ অলমোস্ট ওকে? সো গুণ ছাড়া আবার ভাগ উল্লেখ করা থাকতে পারে, ভাগ উল্লেখ করা আছে, এই যে 251 নাম্বার। সবই তো করে দিলাম, করে তোমরা করে দেখো 251। এখন লসাগু পারবে তো, দ্যাটস দ্য কোশ্চেন। এবার দেখি আমরা জোড়া আছে কার কার। 3-এর 1 জোড়া পেলাম, এখানে 3 জোড়া আছে, 2-এর জোড়া আছে, জোড়া নেই কার? একটা 3। আমাকে লসাগু করা ঠিক আছে নাকি ভুল করে ফেলেছি? 3 একে 24, 3 একে 3, 27 3 27, 3 27, 3 3, ঠিক আছে না? তাহলে এখানে উত্তরটা ভুল আছে। নিচে ক্ষুদ্রতম কত দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তরটা হবে 3 হবে, 12 না। কম্পোজ মিসিং আছে এখানে। কারেক্ট উত্তর হলো 3 ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ অপশন খ হবে। কোনো সন্দেহ নেই যে অঙ্কগুলো স্মুথলি মিলে যাবে। যাই হোক, তাহলে আমরা শিখলাম পার্ট 24, সর্বনিম্ন কত গুণ বা ভাগ করলে একটি সংখ্যা পূর্ণবর্গ হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এর পরের পার্টে চলে যাচ্ছি, পার্ট 25, বাস্তব অবাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা। ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। আমরা এখানে শিখবো রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার। বাস্তব সংখ্যা শিখবো, জটিল সংখ্যাটা শিখতে হবে, আহ যৌগিক সংখ্যা শিখতে হবে। মানে সংখ্যা নিয়ে এক কথায় আমরা যত ধরনের সংখ্যা আছে আমরা এখানে সবগুলো নিয়ে কথা বলবো। শুরুতে অঙ্ক এবং সংখ্যার মধ্যকার পার্থক্য। খুব ছোটবেলায় তোমরা শিখেছো 0 থেকে 9 পর্যন্তকে অঙ্ক বলা হয়। আর ম্যাথমেটিক্সে আমরা যা কিছু লিখি তার সবই সংখ্যা। কেউ যদি প্রশ্ন করে 1 কি? সংখ্যা। 0 সংখ্যা। 10 একটি সংখ্যা, 100 একটি সংখ্যা। এক কথা, ম্যাথমেটিক্সে তুমি যা কিছু লেখো তার সবই সংখ্যা, কিন্তু সবকিছু অঙ্ক নয়। অঙ্ক কেবলমাত্র 0 থেকে 9 পর্যন্ত। কাজেই 262 নম্বর চাকরির যে রিয়েল প্রশ্নটা তোমরা দেখছো, নিচের কোনটি ব্যতিক্রম? আমরা খোলা চোখে দেখলে 4টি সংখ্যা, কিন্তু এদের মধ্যে একটি অঙ্ক আছে, একটি অঙ্ক। সবাইকে ধরতে পারছো তো? এবার আসলে এই অঙ্ক কত প্রকার? আমরা জানি অঙ্ক 2 প্রকার, একটি হলো সার্থক অঙ্ক, আর একটি হলো নিরপেক্ষ সংখ্যা বলতে পারো, বা
মূল্যহীন, অনেকে বলে থাকে এটিকে সার্থক, আর একটু হলো নিউট্রাল নাম্বার বা নিরপেক্ষ সংখ্যা। আমরা সংখ্যাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটু হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করো। অঙ্ক কত প্রকার? আমরা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত যেটা লিখি, 0, 1, 2, 9, এই অঙ্ক, এর মধ্যে দুই ধরনের অঙ্ক আছে। 1 থেকে 9 পর্যন্ত এটা সার্থক অঙ্ক, সার্থক। আর 0 ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ, দিস ইজ এ নিউট্রাল নাম্বার, নিরপেক্ষ সংখ্যা, সার্থক নয়। একটা সার্থক আর একটি সার্থক নয় বা নিরপেক্ষ সংখ্যা, যেটাকে বলা হয় নাইদার পজিটিভ নর নেগেটিভ। আচ্ছা, বুঝতেই পারছো 0 থেকে 9 পর্যন্ত দুই ধরনের অঙ্ক রয়েছে। কে সর্বপ্রথম শূন্যের আবিষ্কার করেন? এটা ব্রহ্মগুপ্ত। তোমরা এটা মুখস্থ বিষয়, এটা আমার কোনো ক্যারিশমা নেই। সংখ্যা কি দিয়ে তৈরি? নিঃসন্দেহে সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি, কারণ 155 টাকা লিখতে চাই, এখানে তিনটে সংখ্যা অঙ্ক দরকার, 1, 5, 5। কাজে প্রতিটি সংখ্যা অঙ্ক দিয়ে তৈরি হয়। 266 পড়ে উত্তর বলো দেখি, সঙ্গীতা রয় এবং মিতু শবনম। নিজের কোনটি সার্থক অঙ্ক নয়? 0। উত্তর কোনটা? জিরো। 0 কোন জিরো। ধরনের সংখ্যা? নিরপেক্ষ আর জিরো সংখ্যা, হবে। মূল্যহীন সংখ্যা। হ্যাঁ, নাইদার পজিটিভ নট নেগেটিভ। আসো, বেসিক্যালি আমাদের এই টাইটেলটা অত্যন্ত ক্রিটিক্যাল এবং ইম্পর্টেন্ট টাইটেল। রিয়েল এবং আনরিয়েল স্যার, নাম্বার মানে বাস্তব, বলো। স্যার একটা কথা বলবো? শিওর। স্যার, আমি একটা বইটি দেখেছি, ওখানে সহকারী লেখা আছে, মানে অঙ্ক দুই হ্যাঁ প্রকার। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। একটা। সার্থক অঙ্ক আর সাহায্যকারী অঙ্ক, সহকারী বা সাহায্যকারী বলতে পারো। এটাকে ইউ ক্যান মিন জিরো ইন ডিফারেন্ট ওয়ে। 0 সাহায্যকারী অঙ্ক, কারণ একের পরে দুটো শূন্য বসিয়ে 100 করা হয়েছে, সাহায্য করেছে। আবার 0 কে নিরপেক্ষ সংখ্যা বলা হয়, দ্যাট ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। ভালো বলেছো তুমি, সাহায্যকারী বা সহকারী অঙ্ক। ধন্যবাদ। আসো, আমরা পড়বো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, ইংলিশে বলা হয় রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা দিই। কোনটা বাস্তব আর কোনটা অবাস্তব, এবং কোনটা জটিল সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা সম্পর্কে ধারণা দিতে চাই। আমি তোমাদেরকে বোঝালেই আশা করি তোমরা বুঝতে পারো। সংখ্যাকে আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি, একটি হলো বাস্তব আর একটি হলো অবাস্তব সংখ্যা, যার আরেকটা নাম হলো কাল্পনিক সংখ্যা। অবাস্তব সংখ্যার আরেকটি নাম কি? কাল্পনিক সংখ্যা। অবাস্তব মানে বাস্তবে যার কোনো ভিত্তি নেই, যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে বাস্তব সংখ্যা কোনটি, তুমি বলবে যত সংখ্যা আমরা লিখতে পারি, যত ভাবে আমরা লিখতে শিখেছি, তার সবই বাস্তব সংখ্যা। অর্থাৎ 2 একটি বাস্তব সংখ্যা, -50 টাকা বাস্তব সংখ্যা, একটি ভগ্নাংশ একটি বাস্তব সংখ্যা, দশমিক সংখ্যা একটি বাস্তব সংখ্যা, 2.33 পৌনঃপুনিক একটি বাস্তব সংখ্যা, 2.1 বাস্তব সংখ্যা, -4.50 বাস্তব সংখ্যা। অর্থাৎ একটি সংখ্যাকে আমরা যত ভাবে লেখা শিখেছি, তার সবই বাস্তব সংখ্যা। যেভাবেই লিখি না কেন একটি সংখ্যা, সবই কি বাস্তব সংখ্যা। শুধু মনে রাখতে হবে অবাস্তব বা কাল্পনিক কারা, এটুকু শিখে নিলে হয়ে যায়। শুধু মনে রাখতে হবে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক বা অবাস্তব সংখ্যা বলা হয়। ঋণাত্মক সংখ্যার বর্গমূল, ধনাত্মক না। কোন সংখ্যা? সবাই খেয়াল কর। ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যার বর্গমূল, যেমন 4-এর বর্গমূল না, -4-এর বর্গমূল, এটি একটি কাল্পনিক সংখ্যা। ঋণাত্মক সংখ্যার বর্গমূল একটি কাল্পনিক সংখ্যা, কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয়, এটি কল্পনা করে নিতে হয়। এটিকে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা বলা হয়, যার সাংকেতিক রূপ হলো আই। আই মানে হলো ইমাজিনারি নাম্বার, ইমাজিন মানে কল্পনা করা। আই অর্থ হলো ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। এবার ক্যালকুলেশনটা দেখো, আমরা এটা একটু ভেঙে ভেঙে শেখাচ্ছি তোমাদেরকে।
তাহলে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা ব্যতীত পৃথিবীর সকল সংখ্যা বাস্তব সংখ্যা। মূলদ হতে পারে, তা অমূলদ হতে পারে, তা ধনাত্মক হতে পারে, তা ঋণাত্মক হতে পারে। হ্যাঁ, তা মৌলিক হতে পারে, তা যৌগিক হতে পারে। সংখ্যা যেটাই লিখি না কেন তার সবই বাস্তব, শুধু অবাস্তব বা কাল্পনিক কারা? ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলা হয়। এই কাল্পনিক সংখ্যার একটি সাংকেতিক রূপ হলো আই, যেখানে সূত্র দেখো, এই চারটা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। আই ইকুয়াল টু স্কোয়ার রুট মাইনাস ওয়ান, যেখানে আই ইকুয়াল টু স্কোয়ার রুট মাইনাস ওয়ান। এবার একটু ক্যালকুলেশন দেখো। যদি আমি তোমাকে বলতাম 4 টাকার বর্গমূল করে দেখাও, তোমরা সবাই আমাকে বলতে 2 2 কে 4। কিন্তু যখনই আমি বলছি -4 টাকার বর্গমূল করে দেখা, তোমরা বলবে স্টপ, এটি একটি অবাস্তব সংখ্যা, এটিকে বর্গমূল করা যায় না। তাহলে কিভাবে করতে হবে? ঋণাত্মক সংখ্যার বর্গমূল যেহেতু অবাস্তব সংখ্যা, এই অবাস্তবটাকে ভেঙে বাস্তব আর অবাস্তবে কনভার্ট করতে হবে। ঠিক এইভাবে দেখো, 4 গুণ -1, দেখো তো যা আছে আমি কি তাই লিখেছি। 4 × 1 = 4, -4। এবার ধনাত্মকটাকে আলাদা করে নিচ্ছি, ঋণাত্মকটাকে আলাদা করে নিলাম। এবারে 4 টাকার বর্গমূল তুমি করতে পারবে, 2 2 × 4। এইটা দেখো তো এই সূত্রে পড়েছে কিনা। স্কোয়ার রুট মাইনাস ওয়ান মানে হলো আই। আই মানে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। কাজেই এটার উত্তর হলো 2i। যেমন বিসিএস এর একটা রিয়েল প্রশ্ন সলভ করে দেখায়। দেখতে পাচ্ছ 272 অনেক, পড়ে শোনাও 272। স্যার, √-8 গুণ √-2 এর মান কত? অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে বসে এভাবে করেছিল। 8 2 × 16, মাইনাসে মাইনাসে প্লাস। আমি দেখাচ্ছি ভুলটা কোথায় করেছিল। মাইনাসে মাইনাসে প্লাস, 8 2 × 16, সারি সারি 16। ভুল। অপশন ক উত্তর করে এসেছিল। ভুল কেন? কারণ সে ভুলে গেছে যে ঋণাত্মক সংখ্যার বর্গমূল একটি অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। আর কাল্পনিক সংখ্যা তো কল্পনা করে নিতে হবে, তাকে তো বাস্তবে বর্গমূল করতে পারবে না। অবশ্যই ঋণাত্মকটাকে ধনাত্মক আর ঋণাত্মকে কনভার্ট করতে হবে। ঠিক এভাবে দেখো, 8 গুণ -1, অর্থাৎ মাইনাস চিহ্নটাকে সেপারেট করে নিতে হবে। 8 1 কে 8, 2 1 কে 2। এবার একটু খেয়াল করো, এবার ধনাত্মক 8 আলাদা করে নিলাম, -1টাকে আলাদা করে নিলাম। আবার এখানেও 2টা সেপারেট করে নিচ্ছি, -1টাকে সেপারেট করে নিলাম। এবার এই যে দুটো ধনাত্মক সংখ্যা 8 আর 2 16, এটাকে ইচ্ছা করলে একবারে 16 লিখতে পারবে। এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক। ধনাত্মক হলে আমাদের কোনো অসুবিধা নেই, একটা স্কোয়ার রুটের মধ্যে রেখে 8 2 × 16। আর এই যে স্কোয়ার রুট -1, এটা যেটা দেখছো এটার মান হলো আই। অথবা মান যদি না লেখো, এখানে একবার স্কোয়ার রুট -1 আছে, এখানে একবার স্কোয়ার রুট মাইনাস আছে, মোট আছে 2বার। স্কোয়ার রুট -1 একবার, আর একবার কয়বার? অনেক, 2বার। একবার আর একবার কয়বার? 2বার। সারি সারি 16। স্কোয়ার রুটের সাথে স্কোয়ারটা কেটে গেলে -1 টাকা হয়। 4 টাকার সাথে -1 টাকা গুণ করলে -4 উত্তর। আবার যদি কোনো স্টুডেন্ট আই লিখে ফেলে তাহলে কিভাবে সমাধান করবে সেটিও দেখিয়ে দিই। কাজে এই বিসিএস এর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন গ, -4। এবার একটু ভিন্ন টাইপের ক্যালকুলেশন থাকে। তোমাদেরকে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যার সব প্রশ্ন যদি সঠিক উত্তর করতে চাও তোমরা, তাহলে 4টা সূত্র তোমাদেরকে জানতে হবে। আই ইকুয়াল টু স্কোয়ার -1, ওয়ান কিন্তু। আবার আই কে যদি স্কোয়ার করি, মানে উভয় পক্ষকে স্কোয়ার করলে এর মান হবে -1 টাকা। আবার আইটাকে যদি কিউব করি, উভয় পক্ষকে কিউব করা হয়, তাহলে মানটা কি হবে একটু ক্যালকুলেশন করে বের করে নিচ্ছে। আর I⁴ মানে হবে 1। আই হবে অনলি, না অনলি 1 হবে এখানে। I⁵ দেখিয়ে দিই। এখন প্রশ্ন হলো আমি কি এটা মুখস্থ করেছি? নো। এই একটা সূত্র আমার মুখস্থ, বাকিটা ক্যালকুলেশন করে বের করেছে। কিভাবে একটু দেখো। যেমন I⁵ সমান সমান কত? আমাদের শুধু একটা সূত্র মুখস্থ, আই ইকুয়াল টু স্কোয়ার রুট -1। প্রশ্নকর্তা বলছে I³ এর মান কত, উভয় পক্ষকে কিউব করে দিলাম।
তাহলে আই টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু -1 পেলাম 3 বার। কতবার পেলাম অনেক? 3 বার। এই লিখলাম 2 বার, আর সেপারেট করে লিখলাম আরেকবার, মোট 3 বার। -1 3 বার, 2 বার আর একবার। অতএব আই টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু, স্কোয়ার রুটের সাথে এটা কেটে যায়, অনলি -1 টাকা থাকে, গুণ এইটা কার সূত্র দেখো তো? এই স্কোয়ার রুট -1 মানে কিন্তু আই। তোমাদেরকে আমি যদি বলি এ গুণ 1 সমান সমান কি হবে, তোমরা কিন্তু এ বলবে, কারণ ওয়ানের কোনো দাম নেই, এ এক কে এই, এটাই কিন্তু তোমরা বলবে, কারণ এ একটি চলক। এক্স দিয়ে যদি 1 কে গুণ করতে বলা হয়, তোমরা বলবে এক্স এক কে এক্স। একইভাবে আই একটি চলক, আয়ের সাথে 1 গুণ করলে আই এক কে আই হবে, কিন্তু মাইনাস আই হবে। কাজে আই টু দি পাওয়ার 3 এর মান হলো -আই। এভাবে আই টু দি পাওয়ার স্কোয়ার করেছি, -1 হয়েছিল, এই যে আই টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এই যে 4টা মান, একটা বাসায় বসে দেখবে এই সূত্র সেটটা অবশ্যই লিখে নিতে হবে। এই 4টা মান জানা থাকলে আমরা জটিল সংখ্যার বা কাল্পনিক সংখ্যার সকল প্রশ্ন সঠিক উত্তর করতে পারবো। এই মানটা রাখবে। এবার এখানে খেয়াল করো, এই যে 8 2 16, ধনাত্মকটা সেপারেট করলাম, আর এটার মান মনে করো একজন ছাত্র লিখে ফেলেছে, মনে করো এটার মান সে জানে আই, এটার মানও তুমি জানো আই। 16, 4 4 16, দুঃখিত। আর আই আর আই গুণ করলে আই স্কোয়ার। এই আই স্কোয়ারের মানটা এই যে -1 টাকা, -1 টাকা, -4। কাজে যেভাবেই করো না কেন, -4ই উত্তর পাবো। এখন আমাকে একটু করে দেখাও তোমরা দিয়ে। -3 গুণ -27 ইকুয়াল টু হট। করো তোমরা, করে আমাকে উত্তর বলো। কেউ কি পারছো? দোলা খুলনা, রায়হান খুলনা, তাপসী বিশ্বাস, আখি, যারা প্রথম দিকে এসেছে, আব্দুল মোতালিব ময়মনসিং, কি জি স্যার, আগামীকাল? ট্রাই করতেছি স্যার। আচ্ছা, তো একটা বিষয় তো শিখেছো যে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলা হয়। কাল্পনিক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয় বিধায় সংখ্যাটাকে ধনাত্মকটা সেপারেট করে মাইনাসের কারণে -1 সেপারেট করে ফেলতে হবে। 27 গুণ -1, যা আছে মাইনাস চিহ্নটাকে প্রথমে সেপারেট করে নিতে হবে। এবারে যে 3 টাকা ধনাত্মক আর 27 টাকা ধনাত্মক, এই দুটো একসাথে গুণ করে লিখতে পারবে, 3 27 21 গুণ এই যে -1, আবার এখানেও আছে গুণ -1, এই -1 এর এই -1 সেপারেট করে করে নিলাম। -9 হবে স্যার। হ্যাঁ, -9, 9 9 81। আর এই -1 -1 স্কোয়ার করে লিখলেও হবে, অথবা মাইনাস, এই যে স্কোয়ার রুট -1 এর মান হলো 1 টাকা, দুঃখিত, আই এর মান হলো আই, এটা হলো আই, আই আর আই গুণ করলে হবে আই স্কোয়ার। যদি তোমার জানা থাকে যে আই স্কোয়ার এর মান হলো -1 টাকা, তাহলে তুমি বলে দিতে পারবে -9। আর একটা করে দেখাও, -144, এইটুকুর উত্তর বল। এটা পারলে তোমাদেরকে জটিল সংখ্যা থেকে আর এক ধরনের প্রশ্ন আছে, সেটি একটু শেখাবো, যদিও জটিল মানেই তো বাস্তবে কঠিন। পারবে? 144 টাকার বর্গমূল পারো? যারা এই বর্গমূল পারে না, তারা লসাগু করবে পরীক্ষার হলে বসে বসে, হ্যাঁ, এভাবে এই 7 দুগুণে 14, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9। তো সবগুলোর এক একটা জোড়া আছে, দেখো প্রতিটা জোড়া থেকে একটা করে সংখ্যা নেবে,
এই 3 থেকে একটা নিলাম, এই জোড়া থেকে একটা নিলাম, এই জোড়া থেকে একটা। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, স্যার 12 ঘরে মাইনাস 140। 12, -12 হয়েছে। মাইনাস স্যার 12? -12 হবে স্যার। নো নো নো, 12 আই। একটু খেয়াল কর, 144 গুণ -1 এই পর্যন্ত পারছো সবাই? 144 আলাদা করেছো, -1টা আলাদা করেছো, এ পর্যন্ত ওকে, 12 পর্যন্ত ওকে। এইটার সূত্রটা একটু খেয়াল করো, কাল্পনিক সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই মানে √-1। তাহলে এটার মান কি? আই না? সঠিক উত্তর 12 আই, -9, 3 আই। যেটাই করো না কেন আই হবে। মাইনাস চিহ্ন কখন আসবে? যখন আই দুইবার হতো, এখানে তো একবার অনলি, -1। তা তোমরা কি চাচ্ছ আরেকটু ধরে ধরে শেখাবো? না স্যার, বুঝতে পারছি। এবার আসো, যেমন নিচের কোনটি অবাস্তব সংখ্যা, মানে কাল্পনিক সংখ্যা? তাহলে যার পাশে আই আছে, আই মানে ইমাজিনারি নাম্বার, ইমাজিন মানেই কাল্পনিক বা অবাস্তব। আমি একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, কারণ তোমরা এগুলো না জানা থাকলে তো উত্তর করা যায় না। যেমন কোনটি অবাস্তব সংখ্যা? অপশন কতে আছে? এ আই। আই মানে ইমাজিনারি নাম্বার, ইমাজিন মানে কাল্পনিক বা অবাস্তব, তাহলে লেখাই তো আছে এটা অবাস্তব সংখ্যা। 3 আই, 4 আই সবগুলোই সঠিক উত্তর। আবার 271-এ বলা হলো নিচের কোনটি বিশুদ্ধ অবাস্তব নয় বরং জটিল সংখ্যা? তাহলে জটিল সংখ্যা কোনটা, এটা আবার একটু জানতে হবে। আমি জটিল সংখ্যার ডেফিনেশনটা একটু বলি। বাস্তব সংখ্যা প্লাস বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলা হয়। জটিল সংখ্যাকে a+ib আকারে প্রকাশ করা হয়। এ হলো বাস্তব সংখ্যা, বি হলো বাস্তব সংখ্যা, আই হলো কাল্পনিক সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যা প্লাস বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলা হয়। উদাহরণস্বরূপ, এর মান 2, 2 একটি বাস্তব সংখ্যা, বির মান 3, 3 একটি বাস্তব সংখ্যা, আর এটি কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যা কাকে বলে? শুধু 3i এটা কাল্পনিক সংখ্যা, কিন্তু বাস্তব সংখ্যা প্লাস বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলা হয়। জটিল সংখ্যার ডেফিনেশন: বাস্তব সংখ্যা প্লাস বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে জটিল সংখ্যা বলে। উদাহরণস্বরূপ, এখন যদি আমি বলি 4/9 এটা কি বাস্তব সংখ্যা? অনেক মাহমুদ, অবশ্যই। পৃথিবীর সকল সংখ্যায় বাস্তব সংখ্যা যা আমরা লিখতে শিখেছি, প্লাস এখানে একটা আই আছে, তারপরে ব্র্যাকেটে আছে -4/9, এটিও বাস্তব, এটিও বাস্তব, শুধু আইটা কাল্পনিক বা অবাস্তব। বাস্তব সংখ্যা প্লাস বাস্তব ও কাল্পনিক সংখ্যার সমন্বিত রূপকে একসাথে জটিল সংখ্যা বলা হয়, যেটাকে a+ib আকারে প্রকাশ করা হয়, বা সংক্ষেপে 2+3i। উদাহরণ যেটা লেখা আছে, যেটাই থাকুক না কেন, এটাও হতে পারে 4+5i। একটা বাস্তব হবে, আর একটা বাস্তব আর কাল্পনিক, এই দুটো যোগফলকে একত্রে বলা হয় জটিল সংখ্যা, ইংলিশে কমপ্লেক্স নাম্বার। দেখ, একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। তোমরা আগে দেখো তো, তোমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু শেখানো হয়নি। এটা শিখতে চাও? এটা শিখতে হলে তো সূত্র মুছে দিলাম একটু আগে। কি স্যার, আজকে আমি ওই টাইপটা ফার্স্ট করলাম। আচ্ছা, 4টা সূত্র লিখে দিয়েছি, সূত্র 4টা মুখস্থ বলতে পারবে আব্দুল মুত্তালিব? জি স্যার। কাল্পনিক সংখ্যা আয়ের সূত্র বলো। আই মানে কি? স্কোয়ার রুট তাই মানে রুট মাইনাস স্কয়ার রুট ওয়ান। -1। আই কে স্কোয়ার করলে কি হবে? শুধু -1। তো -1 আইটাকে কিউব করলে কি হবে? -i হবে। -i হবে। i⁴ মানে 1 টাকা। এই 4টা সূত্র 1 জানতে হবে। হবে। এবার খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের একটি প্রশ্ন হলো i⁻33 সমান সমান কত? i⁻49 বিসিএস এর কোশ্চেন, মাইনাস আছে, মাইনাস চিহ্ন পরে দেখাচ্ছে। এই প্রশ্নগুলো উত্তর করা শেখায়, হ্যাঁ। দেখো, আমরা আয়ের পাওয়ার 1, 2, 3, 4 সর্বোচ্চ 4 পাওয়ারের মান আমরা জানি। i⁴ এর মান 1 টাকা। কাজে এই অঙ্কগুলো করার টেকনিক হলো, i⁴ এর মান আমরা সর্বোচ্চ 4 এর মানটা জানি, কাজে 4-এর সাথে কিছু একটা গুণ করে
33-এর কাছাকাছি পৌঁছাতে হবে। স্যারের ঘরের নামটা পড়ো, 4 7 4 7 28, স্যার এটা 32, স্যার এটা কত? 4 32 32। আবার সাইন নং 32 লিখলে বেশি হয়ে যাচ্ছিল। স্যার এটা কত? 32। এখনো শর্ট আছে কত? 32 স্যার লাগবে 33, কিন্তু ওয়ান হয়েছে স্যার শর্ট এটা 32। ওয়ান শর্টেজ, ওয়ান লিখে নিলাম। এবার সূচকের নিয়ম, দুটো আই মিলে একটা আই, আর গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। স্যার এটা 32 আর +1, মানে যা আছে আমি কিন্তু তাই লিখেছি, আই আর আই। এটা আমি আরেকবার বোঝাচ্ছি তোমাদেরকে। স্যার যেহেতু i⁴ এর সর্বোচ্চ মান আমরা জানি, কাজে 4 দিয়ে কিছু একটা গুণ করে ওই সংখ্যার কাছাকাছি পৌঁছাতে হবে। স্যার এটা 32, এক শর্ট আছে তাই এক লিখে নিলাম। এবার খেয়াল করো, i⁴ এর মান তুমি জানো 1 টাকা, লিখে নিলে 1 টাকা। 8 বার গুণ করলে i⁴ মানে আই। এক যদি 8বারও গুণ করি তাও একই হবে, আর একের সাথে আই গুণ করলে আই উত্তর হবে, কারণ আই একটি চলক। এক্স এর সাথে 1 গুণ করলে যেমন x1 কে এক্স হয়, আই এর সাথে 1 গুণ করলেও আই1 কে আই হয়। আমি দেখাই, তোমরা পরে রেকর্ডিং দেখে নিও। এবার i⁴ 49, বলো দোলা সর্দার এবং অনিক মাহমুদ। আমি এই i⁴ সর্বোচ্চ মান জানি, স্যারের সাথে কিছু একটা গুণ করে 49-এর কাছাকাছি পৌঁছাতে চাই। কত দিয়ে গুণ করবো? 4 12 48 4 × 48। এখনো এক শর্টেজ আছে, 49, এক লিখে নিলাম। 2 শর্টেজ হলে কিন্তু 2 লিখতাম, i⁴ লিখতাম। হ্যাঁ, i⁴ এর মান হলো 1 টাকা। 1 টাকা 12 বার গুণ করলে 1 টাকাই হবে। সে 1 × i = i। এবার তোমরা আমাকে করে দেখাও, i⁴ 38 সমান সমান হট, বলো কত দিয়ে গুণ করে কাছে পৌঁছাবো? 4 9, স্যার 4 4 8 32 না 4 9 36 4 9 36। এখনো শর্টেজ কত? 2 শর্ট শর্টেজ, আছে 2 লিখে নিলাম। 3 শর্টেজ হলে 3 লিখবো, 3-এর বেশি কখনো শর্ট হবে না, কারণ 4 দিয়ে গুণ করছো তো। i⁴ এর মান 1 টাকা, 1 টাকা 9 বার গুণ করলে 1 টাকাই হবে। আর i² এর মান এখানে লেখা আছে -1। এই যে i² এর মান হলো স্যার -1, -1 হবে স্যার যে 1 টাকা গুণ -1, 1 1 1 -1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটি তোমাদের শেখালাম, কিন্তু এই প্রশ্নটা বিশেষ আরেকটু কঠিন। i⁴ এখন পাওয়ারে মাইনাস থাকলে কি করতে হয়, ওই বিধিটা জানলে উত্তরটা করা যাবে। পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে মাইনাসের কারণে ভগ্নাংশ আকারে লিখতে হয়। আমাদের উত্তর হয়েছিল কত? আমাদের উত্তর কত উত্তর হয়েছিল? i⁴ 49, অনলি আই। -1 হয়েছিল এখন না -1 হয়েছে আগে? 49 এসে 1 আই হয়েছিল শুধু তাহলে এটা কি পারবে তোমরা নিজেরা? আমাদের লাইন তো কেটে যাচ্ছে, আবার 1 মিনিটের মধ্যে কেটে যাচ্ছে। এই কারণে তো শেষ করে কি শেষ করা যাচ্ছে না।